দিল্লির বিলাসবহুল বাংলো, নাইট পার্টি আর কর্পোরেট জগতে প্লে বয়ের মতো লাইফ কাটাচ্ছে কোটিপতি বাবার একমাত্র ছেলে পরম, যার পকেটে আছে ব্ল্যাক কার্ড, গ্যারেজ ভর্তি স্পোর্টস কার। কিন্তু এত সুখের মাঝেও জীবনে নেই শুধু হৃদয়ের জিপিএস, মানে মনের মানুষ আর কি। অন্যদিকে ভারতের এক প্রত্যন্ত গ্রামে সবাই যাকে সরলতা, বিনয় আর ভালোবাসার প্রতীক মানে, সে হলো সুন্দরী। শহরের চাকচিক্য সে না জানলেও ভালো করেই জানে কাকে কিভাবে কথার মার প্যাচে ফাঁসাতে হয়। এদের দুজনের দুনিয়া এমন যেন আগুন আর পানি, যা মেলার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু 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 হঠাৎ একদিন পরমের মাথায় চেপে বসে সোলমেটকে খোঁজার ভূত। আর এমন এক ভূত যা তাড়াতে তাকে পাড়ি দিতে হয় এয়ারপোর্ট, রেল স্টেশন আর শেষে একেবারে গ্রামের হাট। এবার তো হয় আসল খেলার শুরু, যেখানে কোটিপতির ছেলে শিখবে ভালোবাসা মাপা যায় না কোনো ট্রাকার দিয়ে, বরং একজনকে পেতে লড়তে হয় পুরো এক পাগল গ্রামের সাথে। এমনই দুষ্টু মিষ্টি ভালোবাসা, অনেকগুলো পাগলামি আর হাসির ঝড়ে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি পারাম সুন্দরী, যেখানে ভালোবাসা বুঝতে ভাষা বা কালচার নয়, বরং বুঝতে হয় মনকে। কথায় আছে, কোথাও না কোথাও আপনার জন্য একজনকে বানানো হয়েছে, আর সেই হলো আপনার সোলমেট। তবে এই কথা মানতে গিয়ে বেচারা পরম মহা ফাঁসা ফেসে গেছে। এই যে ঝলমলে পানি, নীল আকাশের নিচে ধুতি কাছা দিয়ে যে প্রাণপণে ছুটছে, সেই হলো পরম। হয়তো আজ পরমের পা তাকে বাঁচাবে, নয়তো এদের পায়ের নিচে বেচারাকে কিমা হতে হবে। পুরো গ্রামকে তার পেছনে দৌড়াতে দেখে আর কোনো পথ না পেয়ে পরম পানিতে ঝাঁপ দেয়। আর এই সব কিছু হচ্ছে একটা মেয়ের জন্য। তবে সেই মেয়েটাই পরমকে নতুন এক মানুষে বদলে দিয়েছে। কিভাবে বদলে দিয়েছে আর দিল্লির এই হ্যান্ডসাম পোলা কেরালার এই ছোট্ট গ্রামে কিভাবে পৌঁছালো তা জানতে হলে ফিরে যেতে হবে 1 মাস আগে। কোটিপতি বাবার একমাত্র ছেলে পরম, যার আছে বিশাল বাংলো গাড়ি, কারি কারি টাকা। তার সকাল শুরু হয় পার্সোনাল জিমে ব্যায়াম করে। আসলে আমরা এমন এক যুগে পৌঁছে গেছি যেখানে আমরা প্রত্যেকটা জিনিসের হিসাব রাখি, যেখানে আমাদের প্রত্যেকটা জিনিসের হিসাব রাখে আমাদের পার্সোনাল ডিভাইস। কে কত দৌড়ালো, কে কত খেলো, কতক্ষণ ঘুমালো, সবকিছু। কারণ মানুষ আজকাল নিজের থেকে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বেশি বিশ্বাস করে, কারণ ডেটা কখনোই ভুল হতে পারে না। আর সবার ধৈর্য তো খুবই কম, সবকিছু এখন এই সময়ের মধ্যেই লাগবে। আর এই স্পিডের সাথেই যে কোনো ডেটিং অ্যাপে ঢুকলেই যখন যাকে খুশি তার সাথে ডেট করা যায়। এভাবেই আজ এর সাথে তো কাল ওর সাথে ডেট করে পরমের জীবন কাটছিল। আর এই কোটিপতির নবাবজাদা পরমের একটাই কাজ, তা হলো টেকনোলজিতে ইনভেস্ট করা। টাকা যেহেতু বাবা দিচ্ছে, তাহলে আর টেনশন কিসের। তাই পরম তার ফ্লপ আইডিয়া দিয়ে একটা অ্যাপ লঞ্চ করে, আর সেটা ফেল হলে আরেকটা লঞ্চ করে। এমনকি সে তো একটা টেক কোম্পানি খুলে বসে আছে। এতে অবশ্য পরমের লজ্জা হয়নি, কারণ সে বিশ্বাস করে হোঁচট না খেলে সে সফল হবে কিভাবে। তাই সে আজও একটা মাইন্ড ব্লোয়িং আইডিয়ার সন্ধানে আছে, যেটা পুরো দুনিয়া কাঁপিয়ে দিবে। এখন দেখার পালা দুনিয়া কাঁপাতে গিয়ে তার নিজেরই না নড়বড়ে অবস্থা হয়ে যায়। রাজ নামের এক বিজনেসম্যান বলে এই অ্যাপের নাম ফাইন্ড মাই সোলমেট। এটা বাকি অ্যাপের মতো আপনার ছবি, হবি বা ক্যারেক্টারিস্টিক্স মেলায় না, বরং মেলাবে দুইটা আত্মাকে। এটা আসলে আপনাদের ফ্রিকোয়েন্সিকে ডিটেক্ট করে। দুনিয়ার নাম করা অভিজ্ঞ সাইকোলজিস্ট, নিউরো সায়েন্টিস্ট, ফিজিসিস্ট আর এআই সফটওয়্যারের টিম মিলে ডেটা কালেক্ট করে এই অ্যাপের ফিচার বানিয়েছে। আপনাকে শুধু অ্যাপে লগ ইন করে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। অ্যাপ তখন আপনার ফ্রিকোয়েন্সি অন্য কারোর সাথে ম্যাচ করবে, ব্যাস আপনি আপনার সোলমেটকে পেয়ে যাবেন। পরম বলে, আপনার ডেটাবেসের উৎস কোথায়? আর এমনও হতে পারে যে আপনার অ্যাপের অ্যাক্টিভ মেম্বারের বাইরে কারো সোলমেট থাকতে পারে, তাহলে তার কি হবে? রাজ বলে, স্মার্টফোন আজকাল সবাই ব্যবহার করে, তাই আইটি টিম সেই ডেটা কালেক্ট করবে। আর আপনাদের ফান্ড পেতেই আমরা লোকাল থেকে গ্লোবাল ডেটাবেজে শিফট করব, ব্যাস। আর সোলমেটকে পেতে মানুষ ছোট একটা সাবস্ক্রিপশন তো করতেই পারে, সেটাই হবে আমাদের আয়ের উৎস। পরম সব শুনে বলে, থিওরি শুনে ইন্টারেস্টিং লাগলেও বাস্তবে এটা কাজ করবে না। রাজ বলে, ঠিক আছে, আপনি নিজেই একবার অ্যাপ্লাই করে দেখেন। পরম বেশ খুশি মনে অ্যাপে তার ফেস স্ক্যান করে লগ ইন করে। পরম তো হ্যাবি চিল মুডে আছে। তখনই পরমের বাবা এসে বলে, আজ আমি খুবই খুশি, কারণ এতদিন তুই অ্যাপ লঞ্চের নামে যত টাকা নষ্ট করেছিস, তোর ওই কোম্পানির বিল্ডিং বেচে সব টাকা উসুল হয়ে যাবে। এমনিতে কোনো কাজও করিস না,
এসে আমার কোম্পানিতে বসে পাবজি খেলে নিস। পরম আর কোনো উপায় না পেয়ে বাবাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বলে, ঠিক আছে, আমার ছেলে মেয়েদেরকে বলে দিব এতদিন তপস্যার পর তোর বাবা যখন বিলিয়ন টাকার আইডিয়া পেয়েছে তখনই তোর দাদা তার থেকে সব ছিনিয়ে নিয়েছে। বলেই চলে যেতে গেলে প্রতিবারের মতো বাবা এবারও ছেলের বাকওয়াস আইডিয়া শোনে। পরম বলে অ্যাপের জন্য বেশি না, মাত্র 5 কোটি ইনভেস্ট করতে হবে। বাবার তো হার্ট বন্ধ হওয়ার উপক্রম, তাই বলে আগে তোর এই অ্যাপ সত্যি কাজ করে কিনা সেটা প্রমাণ কর, নিজের জন্য সোলমেট খুঁজে আন, তারপর টাকা দিব। তবে শর্ত হলো 1 মাসের মধ্যে তুই যদি তোর সোলমেটকে খুঁজতে না পারিস তাহলে তোর এই বিলাসবহুল জীবন আমি ছিনিয়ে নিব। বেচারা পরম কি আর করবে, বুকে পাথর রেখে হ্যাঁ বলে দেয়। পরম অফিসে এসে রাজকে বলে, যেভাবেই হোক আমার সাথে 100% ম্যাচ হয় এমন কাউকে খোঁজো, না হলে তোমার সাথে কোনো ডিলই হবে না। সারা রাত খুঁজে খুঁজে ফাইনালি পরমের সোলমেটকে পাওয়া যায়। তবে সে দিল্লিতে নয়, বরং 7 সাগর 13 নদীর পারে কেরালার নাঙ্গিয়ার কুলাঙ্গারা নামের এক ছোট্ট গ্রামে আছে। পরমের বেস্ট ফ্রেন্ড আর পরমের তো মাথায় হাত। তখনই দেখা যায় থিক্কে পাত্তু সুন্দরী দামোদরান পিল্লাই এমনই এক অদ্ভুত নামের মেয়ের সাথে পরমের ফ্রিকোয়েন্সি ম্যাচ হয়ে গেছে। বিয়ে তো দূর, এই মেয়ের নাম উচ্চারণ করতেই তো বেচারা দাঁত ভেঙে যাবে। নেটে সার্চ করে সুন্দরীর নামে তেমন কোনো বিস্তারিত পাওয়া যায় না, শুধু বাসার অ্যাড্রেস পাওয়া যায় যেটা সে হোটেল হিসাবে চালায়। ব্যাস, পরম খুশি খুশি কেরালা যাওয়ার জন্য বের হয়। জাগ্গি হতবাক হয়ে বলে, আরে তোর কি মাথা নষ্ট হলো নাকি? পরম বলে, আগে নিজের সোলমেট খুঁজে বাবাকে প্রমাণ করব, তারপর টপ 5 কোম্পানিতে নাম লিখিয়ে মানুষের সোলমেট খুঁজে দিব, নাম সম্মান সব পেয়ে বাবাকে দেখিয়ে দিব। বলেই দেয় হাঁটা, মানে গাছে কাঁঠাল আর গোফে তেল, এটাই অবস্থা। জাগ্গি কোনো উপায় না পেয়ে তার পিছু পিছু আসে। দিল্লির নবাবজাদা কেরালার গ্রামে যাবে, মানে তার তো শহরের চাচাতো ভাইয়ের মতো অবস্থা হয়। কিন্তু জাগ্গির একটাই চিন্তা, সে অন্য ভাষায় কথা কিভাবে বলবে, তাই তাদের একটাই ভরসা, আর তা হলো ট্রান্সলেটর। প্লেন থেকে নেমে 2 বন্ধু গাড়িতে তো ওঠে, কিন্তু ড্রাইভার ড্রিঙ্কস করতে করতে গাড়ি চালাতে গিয়ে সোজা ডিভাইডারে লাগিয়ে কান্না শুরু করে দেয়। 2 বন্ধু আর কোনো গাড়ি না পেয়ে শেষে লোকাল বাসের ঠেলা খেতে খেতে বোটে ওঠে, কিন্তু বোট থেকে নামতেই নেট কাজ করা বন্ধ করে দেয়। ব্যাস, 2 বন্ধু এবার উপায় না পেয়ে গুগলের আশাবাদ দিয়ে আশেপাশের লোকদেরকে জিজ্ঞেস করতে করতে বহু কষ্টে সুন্দরীর হোমস্টেতে পৌঁছায়। এত কষ্ট মষ্ট করে এসে সুন্দরীকে ছোট বাচ্চাদেরকে নাচ শেখাতে দেখে পরমের সব ক্লান্তি যেন নিমিষেই দূর হয়ে যায়। সে শুধু হা করে এক নজরে তার এই সাদা সিধে রূপটা দেখতে থাকে। সুন্দরী হঠাৎ পরমকে দেখতেই লাজুক লাজুক হাসি দিয়ে তার সামনে এসে দাঁড়ায়। আচমকাই তার লাজুক রূপ বদলে এক ডাইনির রূপ ধারণ করে। সে একটা দাও ছুঁড়ে মারতেই সেটা গাছে গিয়ে বিঁধে। আর এক বয়স্ক লোক ভয়ে কাঁপতে থাকে। 2 বন্ধুর তো জান হাতে চলে আসার মতো অবস্থা হয়। সুন্দরী রেগে সেই লোকটাকে বলে, কতবার বলেছি এই হোটেলটা বেচা হবে না, জলদি বের হ। লোকটা বের হতেই সুন্দরী সেই দাও কাঁধে চেপে রেগে বলে, তোমরাও কি এখানে বাড়ি কিনতে এসেছো? জাগ্গি কোনো রকমের ঢোক গিলে বলে, আমরা তো অনলাইনে রুম বুক করেছিলাম। সুন্দরীর হঠাৎ হুঁশ ফেরে যে এরা থাকতে এসেছে। লজ্জা পেয়ে জলদি তার ডাইনি রূপ বদলে বলে, আসলে 2 দিন আগে এখানে বড় এক ঝড় হয়েছিল, তাই নেট কাজ করছে না। ভেতরে আসতেই সুন্দরী তার পুরো নাম বলে জিজ্ঞেস করে, আপনারা তো পুরো হোটেলটাই বুক করেছেন, তা বাকিরা কোথায়? পরম বলে, আর কেউ নেই, শুধু আমরাই। পরম এবার বাহানা বানিয়ে বলে, আসলে দিল্লির পলিউশনে আর ভালো লাগছিল না, তাই ভাবলাম ভিন্ন ভিন্ন স্টেটে ঘুরবো, তাদের কালচার কুইজিন প্রকৃতি দেখে জেনে সে বিষয়ে বই লিখবো। বিশেষ করে আপনাদের ওই পোঙ্গাল অনুষ্ঠান, ওই যে নানা পদের খাবার হয়, রঙ্গুলি বানান। সুন্দরী রেগে বলে, ওটা পোঙ্গাল না, বরং ওনাম। পোঙ্গাল তো তামিলদের অনুষ্ঠান। জাগ্গি বলে, ওই তো একই জিনিস, যেমন পটেটো তেমন পটাটা। সুন্দরীর তো রাগে গা জ্বলতে থাকে। নিজেকে কোনো রকমে সামলে তার ছোট বোন আমুকে ডেকে বলে, ইউপি থেকে আসা এই লোকগুলোকে রুম দেখিয়ে দাও। জাগ্গি বলে, আমরা দিল্লি থেকে এসেছি। সুন্দরীও তেরা জবাব দিয়ে দেয়, কেন, পটেটো আর পটাটা তো একই জিনিস। যাই হোক, আমুর পরমকে দেখে বেশ ভালোই লাগে। প্রথম দিনই সে কোরিয়ান আই লাভ ইউ সাইন দেখিয়ে দেয়। সুন্দরী পরমকে রুম দেখাতে নিয়ে আসলে আলাপ জমানোর জন্য পরম বলে, একটা শক্ত বেড হলে ভালো হতো, আসলে মাজায় ব্যথা তো। সুন্দরীর খুব রাগ হলেও নিজেকে সামলে মেঝেতে মাদুর বিছিয়ে দেয়। পরম সুন্দরীর নম্বর নেওয়ার জন্য বলে, আমার ফোনে না নেট নেই, আপনার ফোনে কি নেট আছে?
সুন্দরী সামনের নারকেল গাছ দেখিয়ে বলে, ওই লোকের মতো গাছে চড়েন, একদম ক্রিস্টাল ক্লিয়ার নেট পাবেন। আর ম্যালেরিয়ার মশা শুধু রাতে কামড়ায়, তাই দিনে বিকালে জানালা বন্ধ করে দিবেন। পরম অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে দিনে মশারা কোথায় যায়? সুন্দরী রেগে জোরে এক তালি দিয়ে একটা মশা মেরে বলে, এভাবে মারবেন, তাহলে ভালোই টাইম পাসও হয়ে যাবে। পরম বলে, তা এখানের ভাষা তো আমি পারি না, আপনি তো ভালোই ইংলিশ পারেন, আমাকে কি এই গ্রামটা ঘুরিয়ে দেখাবেন? সুন্দরী বলে, জি না, আমার অনেক কাজ আছে বলে রেগে চলে যায়। মানে সুন্দরী ভালোভাবেই বোঝে যে এই ছেলের চরিত্র তেমন একটা ভালো না। পরের দিন সকাল হতেই বড়লোকের নবাবজাদা লাল গেঞ্জি আর নীল হাফ প্যান্ট পরে জগিং এ নামলে তার সাথে এক মেয়ের ধাক্কা লাগে। এমন হ্যান্ডসাম ছেলেকে দেখে মেয়েটা পারলে তাকে এখনই বিয়ে করে নেয়। তার নাম ন্যান্সি। এখানে এসে হাসপাতালের নার্স। বেচারা পরম কোনো মতে তার থেকে যান বাঁচিয়ে বাজারের মধ্যে আসতেই এলাকার বখাটেরা তাকে ঘিরে ধরে। এমন হ্যান্ডসাম ছেলে ঘুরলে তাদের মান সম্মান তো শেষ হয়ে যাবে, তাই হিংসা করছে আর কি। আর তাছাড়াও এই গ্রামের অর্ধেক মানুষই সুন্দরীর প্রেমে পাগল। তখনই এক বয়স্ক লোককে বাইকে আসতে দেখে সবাই একদম ভদ্র হয়ে যায়। লোকটা এসে বাইক থামিয়ে বলে, আমার নাম নায়ার, গত 26 বছর ধরে এখানেই আছি, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এসেই আমাদের কালচারটা নষ্ট করছো। নায়ার ইশারা করতেই একজন এসে তড়িৎ গতিতে পরমকে ধুতি মানে কেরালার ভাষায় মুন্ডু পরিয়ে দেয়। নায়ার পরমের সুশীল হয়ে চলার ওয়ার্নিং দিয়ে চলে যায়। রাত হতেই দুই বন্ধু ম্যালেরিয়ার মশা মারতে থাকে। জাগিয়ে জিজ্ঞেস করে, নাচতে নাচতে তো এসে গেছিস, এই মেয়ের সাথে তোর স্বভাবের আকাশ পাতালের পার্থক্য, সোশ্যাল মিডিয়ায় এর কোনো অ্যাকাউন্ট নেই, তাহলে তুই ওকে পটাবে কিভাবে? পরম বলে, আমি অনেক রোমান্টিক মুভি দেখে এসেছি, ওকে পটাতে আগে আমাকে ওর বিষয়ে সব জানতে হবে। ব্যাস, পরের দিন সকাল থেকেই দুই বন্ধু সারা দিন সুন্দরীকে ফলো করতে থাকে। পুরো গ্রামের কাজ যেন এই সুন্দরী একাই করে। তার পুরো হোটেল সামলায়, বাইরের আঙিনার পরিচর্যা করে, মন্দিরে পূজা, আমুকের পড়ালেখা করানো, সাথে নিজেও পড়ে। মাঝে মাঝে নদীর পাড়ে গিয়ে তার পোষা হাতি রুকমণিকে কলা খাওয়ায়। এলাকার সবার সাথে বসে ক্যারামও খেলে। মানে সে পারে না এমন কোনো কাজ নেই। আর এদিকে পরম, সে তো কোনো কাজই পারে না। মাঝখান থেকে সুন্দরী একটু সময় পেলেই যেই লোকটা এই হোটেল কিনতে আসে তাকে একদম ঝাঁটা পেটা করে তাড়ায়। একদিন মন্দিরে ভিক্ষুকদের খাবার দেওয়ার সময় নায়ার আসলে সুন্দরী তাদের ভাষায় জিজ্ঞেস করে, ভেনুর কি খবর? নায়ার বলে, সে তো ভালোই আছে, কয়েকদিন পরেই হয়তোবা গ্রামে আসবে। এই দুইজন তো আর এদের ভাষা বোঝে না। ভেনু শব্দটা শুনে সেটা সার্চ করে দেখে এটা দেবতার নাম, তাই সুন্দরীর ভক্তি দেখে খুশি হয়ে যায়। রাতে রান্না করতে করতে সুন্দরীকে গান শুনতে দেখে পরম লুকিয়ে সুন্দরীর পছন্দের গানের ছবি তুলে নিয়ে সারা রাত সেই গান শুনে মুখস্থ করে। সকাল হতেই রান্নাঘর থেকে খাবারের গন্ধ পেয়ে সুন্দরী লাফিয়ে ওঠে। এসে দেখে আজ তার জায়গায় পরম নাস্তা বানাচ্ছে। পরম বলে, আজ আমি শেফ, আমার পরোটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। বলেই সুন্দরী ফেভারিট গান গাইতে গাইতে কিচেনের দিকে যেতে থাকে। সুন্দরী খুশি হয়ে বলে, আরে এটা তো আমার ফেভারিট সং। দুইজনে এবার তাল মিলিয়ে একসাথে গান গায়। এদের এত খুশি দেখে আমও পরমকে লাভ সাইন দেখায়। সব তো ভালোই চলছিল, কিন্তু যখনই পরম বলে, আমার পছন্দ তো কেরালার সুপারস্টার রজনীকান্ত, ব্যাস রাগে সুন্দরীর গা জ্বলতে থাকে। পরম আর জাগি খুশিতে লুঙ্গি ড্যান্স গিয়ে নাচা শুরু করলে সুন্দরী রেগে বলে, রজনীকান্ত স্যার তামিলের আর গানটা মালায়ালামের। জাগি বলে, তো কি হয়েছে, সব তো একই। সুন্দরী রেগে বলে, কেরালার মালায়ালাম সুপারস্টার মোহনলাল, তামিলনাড়ু সুপারস্টার রজনীকান্ত, আন্ধ্রা তামিলনাড়ুর আল্লু অর্জুন, কর্ণাটকা মানে কান্নাডার কেজিএফ এর ইয়াশ, এরা সবাই তামিল না, এরা ভিন্ন ভিন্ন স্টেটের ভিন্ন ভিন্ন সুপারস্টার। তোমরা আমাদেরকে চেনো না, জানো না, নাম তো উচ্চারণ করতে পারো না, তার মানে এই না যে আমাদেরকে এভাবে অপমান করবে। সুন্দরী ইচ্ছা মতো পরমা জাগিকে কথা শুনিয়ে রেগে দেয় হাঁটা, মানে পটাতে গিয়ে উল্টা রাগিয়ে দিল। পরম সুন্দরীর এমন রূপ দেখে মুগ্ধ হয়ে যায়, জলদি তার জন্য নাস্তা নিয়ে দৌড় দেয়। দৌড়ে এসে দেখে রাগের মাথায় সে নারকেল গাছে উঠে নারকেল পাড়ছে। কি সর্বনাশা কাণ্ড! পরম ক্ষমা চেয়ে বলে, আমাকে মাফ করে দাও, আমার এবং তোমার কালচারে অনেক পার্থক্য, আমি কিছু জানি না বলেই তো এখানে জানতে এসেছি, ভুল করেই তো শেখা যায়।
তাই না? সুন্দরী তার রাগ ঝেড়ে নিচে নেমে আসে। এক নালা খাবার খেতেই ফুলন দেবীর চেহারা এবার শান্ত হয়ে যায়। পরম হেসে দিলে সুন্দরী বলে, খাবার আর কিউট হাসি দিয়ে ভেবো না যে আমি একদম পটে যাব। পরম বলে, তার মানে আমার হাসি তোমার কিউট লাগছে? সুন্দরী লজ্জা পেয়ে চলে যেতে গেলেই পরম জিজ্ঞেস করে, তার রাগ ভাঙাতে কি করতে হবে? সুন্দরী আর কিছুই বলে না। সুন্দরী পরমকে কুস্তি শেখার ময়দানে নিয়ে আসে, যেখানে নায়ার সবাইকে মেরে মেরে কুস্তি শেখাচ্ছে। পরম জিজ্ঞেস করে, ওনার চেহারাটাই কি এমন নাকি সবসময় এত রেগে থাকে কেন? সুন্দরী বলে, গত 5 বছর ধরে আমাদের ইনস্টিটিউট স্থানীয় প্রতিযোগিতায় হেরে যাচ্ছে, তাই এমন রেগে আছে। সুন্দরী নায়ার সাথে পরমকে পরিচয় করিয়ে দিয়ে বলে, পরম আমাদের কালচার শিখতে চায়, তাই তাকে এখানে এনেছি। নায়ার বলে, এসব বাচ্চাদের খেলা না, ও তো একদম বাটার চিকেন হয়ে যাবে। পরম বেচারা তো মালায়ালাম ভাষা বোঝে না, তাই না বুঝেই বলে, হ্যাঁ আমি বাটার চিকেন অনেক পছন্দ করি, আমাদের পাঞ্জাবে এটা ফেমাস। সুন্দরী মালায়ালামে বলে, আমি ওকে মজা দেখাতে চাই, তাই এনেছি। নায়ার বলে, ঠিক আছে চলো। নায়ার পরমকে কুস্তির একটা অস্ত্র দিলে পরম বলে, এ তো বাচ্চাদের খেলনা, আমি ওই স্টিলের বেল্ট নিতে চাই। নায়ার বলে, ঠিক আছে, তোমার প্রথম লড়াই হবে মারিমুত্তুর সাথে। মারিমুত্তু এসেই তার তাণ্ডব দেখালে পরমের তো হালুয়া টাইট হয়ে যায়। মারিমুত্তুর প্রথম অ্যাটাক করতেই পরম কোনো রকমে ঢাল দিয়ে নিজেকে বাঁচিয়ে নায়ারের কাছে গেলে নায়ার বলে, আহা আমাদের কালচার শিখবে তো, তাহলে ভালো করেই শেখো। সুন্দরী পরম পরম বলে চিৎকার করে তার মজা নেয়। পরম এবার বেশ জোশ পেয়ে সুন্দরীকে ইমপ্রেস করতে জ্যাকেট খুলেই ময়দানে নামে, কিন্তু মারিমুত্তুর অ্যাটাকে পরমের তো বেহাল দশা হয়। হঠাৎ সে নিচে পড়ে গেলে মারিমুত্তুর চোখে বালি ছুঁড়ে মারে। মারিমুত্তু বেচারা আর কিছুই দেখতে পায় না। পরম ঢাল দিয়ে মারিমুত্তুর মাথায় বাড়ি মেরে তাকে হারিয়ে দেয়। বেচারির সুন্দরীর মুখটাই ফ্যাকাশে হয়ে যায়। পরম বেল দিয়ে হেভি ভাব দেখানো শুরু করলে সেই বেল্টে লেগে তার হাত কেটে যায়। রক্ত বের হচ্ছে দেখে বেচারা সেখানেই অজ্ঞান হয়ে যায়। ওরে আমার সাহসী রে। সুন্দরী পরমকে সুস্থ করতে নদীর পাড়ে নিয়ে আসে। জংলি পাতার রস কাটার জায়গায় দিয়ে বলে, মানুষের কুস্তি শিখতে 20 বছর লেগে যায়, আর তুমি একদিনেই সব শিখতে চাচ্ছিলে। পরম বলে, তা কি করব, সকালে নর্থ ইন্ডিয়ানদেরকে এত অপমান করলে একটু তো সম্মান বাঁচাতেই হবে। সুন্দরী হেসে দিলে পরম মুগ্ধ হয়ে তাকেই দেখতে থাকে। সুন্দরীর আংটির জন্য পরমের ব্যথা লাগলে সুন্দরী সেটা খুলে পাশে রেখে দেয়। পরম কিভাবে শায়েস্তা করার জন্য ক্ষমা চাইলে সুন্দরীর হাসি দেখে পরম বলে, সরি, আর এমন কিউট হাসি দিয়ে আমাকে পটাতে পারবে না, বুঝেছো? সুন্দরী বলে, কুট্টুম কারারিও, মানে কাল সকালের নাস্তা। আজ তোমার হাতের নাস্তা খেয়েছি, কাল আমার হাতের নাস্তা খাবে, বলেই চলে যায়। পরের দিন সকাল হতেই সুন্দরী আর আমু হন্যে হয়ে কিছু একটা খুঁজতে থাকে। পরম জিজ্ঞেস করে, কি হয়েছে? আমু বলে, মায়ের দেওয়া আংটিটা দিদি হারিয়ে ফেলেছে। পরম বলে, শেষবার যেখানে গিয়েছিলে সেখানেই হয়তো আছে। হঠাৎই পরমের মনে পড়ে কাল নদীর পাড়ে সুন্দরী ওই আংটিটা খুলে রেখেছিল। জাগ্গিকে নিয়ে দ্রুত সেখানে খুঁজতে আসে। পানির পরিমাণ বেশি থাকায় কিছুই দেখা যায় না। পরম পানিতে নেমে খুঁজতে থাকে আর অলস জাগ্গে গিয়ে পাথরের উপরে ঘুমিয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজির পর পরম আংটি পেয়ে খুশিতে চিৎকার দিয়ে পেছনে ফিরে দেখে সুন্দরীর হাতি রুকমণি দাঁড়ানো। পরম তো ভয়ে কাঁপতে থাকে। রুকমণি ডাক দিতেই ভয়ে পরম সেখানেই পড়ে যায়। জাগ্গে ঘুম থেকে উঠে এসব দেখে দৌড়ে সুন্দরীকে ডাকতে যায়। রুকমণি তখন পরমকে তার সুরে তুলে দোলাতে থাকে। পরম নিজেকে বাঁচানোর জন্য বেসুরো গলায় গান গাইলে রুকমণির এসব গান একদমই পছন্দ হয় না। সুন্দরী এসে রুকমণিকে বলে, ওকে ছেড়ে দাও তো। রুকমণি ছেড়ে দিতেই পরম পাথরের উপরে গিয়ে পড়ে আর বেচারা মাজায় ব্যথা পায়। আংটি পেয়ে খুশি হয়ে সুন্দরী পরমকে অনেকগুলো ধন্যবাদ দেয়। পরম বলে, ভাগ্যিস রুকমণি তোমার বান্ধবী, না হলে তো আমার আজকে উপরে যাওয়ার টিকিটটা কনফার্ম হয়েই গিয়েছিল। সুন্দরী বলে, রুকমণি যখন এখানে এসেছিল তখন অনেক ছোট ছিল, আমি আর আমার বাবা ওর যত্ন করতাম, সেই থেকেই ও আমার বন্ধু হয়ে গেছে। পরম বলে, আমারও একটা কুকুর ছিল, কিন্তু বাসায় সেটা বাবা অ্যালাউ করেনি, এই জন্যই তো আমি রোবট পেটে ইনভেস্ট করি। তবে এদের কোনো অনুভূতি নেই বলে সেই প্রজেক্টটা চলেনি, আর বাবা আমাকে অনেক কথা শুনিয়েছে, বকাও দিয়েছে। পরম বাবাকে নিয়ে এত কথা বলায় সুন্দরীর মুখটা মলিন হয়ে যায়। পরম জিজ্ঞেস করে, তুমি কি তোমার বাবার অনেক কাছে ছিলে? সুন্দরী বলে, আমার বাবা আমার হিরো, তার কাছে সব সমস্যার সমাধান থাকতো, তাকে দেখলে তার কণ্ঠ শুনলেই আমার অর্ধেক সমস্যা সমাধান
হয়ে যেত। বাবা বলতো দুনিয়াতে এমন কোনো সমস্যা নাই যার সমাধান মোহনলালের গানে নেই, একদম জাদুর মতো। পরম বলে আমার বাসায় এমন কোনো জাদুই ছিল না। সুন্দরী বলে জাদু সব জায়গাতেই থাকে, শুধু দেখার জন্য নজর লাগে। পরম সুন্দরীর দিকে তাকিয়ে থাকলে সুন্দরী লজ্জায় পরমের মাথা ঘুরিয়ে বলে আমার কাছে কেরালা এক স্বর্গের মতো, কারণ এই জায়গা প্রকৃতির অসাধারণ একটা মাস্টারপিস। তুমি কি কোনো টুরিস্ট গাইড পেয়েছো? পরম বলে না। সুন্দরী বলে তাহলে কাল সকাল 5টায় রেডি থেকো, তোমার গাইড সময় মতো পৌঁছে যাবে। পরমের মনে তো লাড্ডু ফুটতে থাকে। পরের দিন দুজনে বাইকে করে সুন্দর এই শহর ভ্রমণে বের হয়। ঝালযুক্ত খাবার খেয়ে পরমের তো অবস্থাই খারাপ হয়ে যায়, তবুও কিছু বলতে পারে না। লোকাল মার্কেটে সুন্দরী একটা ড্রিম ক্যাচার পছন্দ হলে দোকানদার দাম না কমালে সুন্দরী রেগে চলে যায়, কিন্তু পরম দোকানদারকে বুঝিয়ে শুনিয়ে সেটা নিয়ে আসে। সুন্দরী পরমকে নৌকা ভ্রমণে নিয়ে আসে। সুন্দরী বলে নৌকা চালাতে হলে রিদম বা তাল লাগে, কারণ ব্যালেন্স একটু এদিক ওদিক হলেই সব শেষ। হঠাৎ বৃষ্টি শুরু হলে কোন রকমে তারা পাড়ে এসে একটা চার্চে ঢোকে। শুকনো কাপড় পেয়ে সুন্দরী চুল মুছতে থাকে, আর পরম অবাক হয়ে তাকেই দেখতে থাকে। সুন্দরী খেয়াল করে এটা চার্চের পবিত্র কাপড়। সুন্দরী ঝাড়ি দিলে পরম সুন্দর করে ভাঁজ করে রেখে দিয়ে জিজাসকে বলে দোষ কিন্তু আমার না, সবই ওর দোষ। সুন্দরী তাকে পাত্তা না দিয়ে মোমবাতি ধরাতে যায়। সুন্দরী পরমকে বলে আমি আমার কাজ একটুও পছন্দ করি না, আমার দ্বারা এটা আর করা সম্ভব না। একবার পানির লাইন ঠিক করতে হয় তো কারেন্টের লাইন ঠিক করতে হয়, আমি এখন ক্লান্ত। পরম বলে যেই কাজে তোমার ভালোবাসা আছে সেটাই করো। সুন্দরী বলে মোহিনী আর্ট আমার প্যাশন, এটা আসলে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ফর্ম। এখন এর রিলস বা রিমিক্সের যুগে এইসব কে দেখবে? পরম বলে একটা কাজ করো, তুমি এখনই নাচো, আর ভালো ড্যান্সারের কখনো গান লাগে না। সুন্দরী নাচ করতে করতে বলে আমার একটা স্টুডিও ছিল, কিন্তু বাবা মায়ের অ্যাক্সিডেন্টের পর সেটা বন্ধ হয়ে যায়, ওটা থেকে আর কোনো আয় হচ্ছিল না। তখন নায়ার কাকার কথায় স্টুডিওকে হোম স্টে বানিয়ে ফেলি। পরম বলে তাহলে তুমি ওই বুড়ার কথায় এসব করেছো? সুন্দরী বলে আমার জীবনের সব সিদ্ধান্ত তো তার সাথে আলোচনা করেই নেই। পরম বলে ওটা বেচে দিয়ে নতুন কিছু করো। সুন্দরী বলে ওটা তো আমার বাসা, ওখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে। পরম বুঝিয়ে বলে যতই ধরে রাখতে চাইবে ততই হারানোর ভয় থাকবে, তাই এখন আমার মতো করে জীবনটা উপভোগ করো। বলেই সুন্দরীকে মডার্ন ডান্স করে দেখায়। সুন্দরী ধীরে ধীরে পরমকে ভালো লাগতে থাকে। তখনই একটা কল আসায় পরম সাইডে সরে যায়। রাজ পরমকে বলে এখন কিছু চ্যারিটির দরকার, অ্যাডভান্স হলে ভালো হতো। যদি কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারেন, কিছু ইনভেস্টর ইনভেস্ট করতে চাচ্ছে, আমি তাহলে অন্য কোথা থেকে ফান্ড রেইজ করব। পরম বলে এই অ্যাপ নিয়ে আমার থেকে বেশি কেউই ইন্টারেস্টেড হতে পারবে না, অ্যাডভান্স আমি পাঠাচ্ছি। কল কেটে পরম সুন্দরীর কাছে এসে দেখে সুন্দরী ঘুমিয়ে গেছে। স্নিগ্ধ এমন রূপ দেখে পরম আর তাকে ডাকে না। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেলে বাজারে আসলে পরম তাকে বেস্ট গাইড হওয়ার জন্য অনেক ধন্যবাদ দেয়। পরমের একের পর এক নোটিফিকেশন আসতে থাকলে সুন্দরী বলে তাহলে বাসায় দেখা হবে, বলে চলে যায়। পরম ফোন চেক করতে গিয়ে দেখে জাগ্গি লুঙ্গি পরে ফুলের দোকানে দাঁড়িয়ে আছে। তার এমন মালাইলাম ভাব দেখে জিজ্ঞেস করে তোর একই হাল হয়েছে? জাগ্গি একদম সাবলীল ভাবে মালাইলাম বলা শুরু করে। পরম তো কিছুই বুঝতে পারে না। জাগ্গি বলে যাকে ভালোবাসা হয় না তার ভাষাও আপন হয়ে যায়, যেমন আমার হয়েছে আমার পার্বতীর জন্য। পরম অবাক হয়ে জিজ্ঞেস করে পার্বতী সে আবার কে? জাগ্গি পার্বতীর সাথে পরমকে পরিচয় করিয়ে দিলে পরম জাগ্গিকে সাইডে এনে বলে রাজ এখন অ্যাডভান্স চাচ্ছে, না হলে অন্য কাউকে প্রজেক্টটা দিয়ে দিবে। জাগ্গি বলে কিন্তু টাকা তো তোর বাবার কাছে। পরম বলে সমস্যা নাই, আমার কিছু স্টক আছে, সেটা বেচেই অ্যাডভান্স দিয়ে দিব। এই অ্যাপ হাতছাড়া করা যাবে না, এই অ্যাপ তো পুরো ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিবে, এটা দিয়ে আমরা কোটি কোটি কামাবো। জাগ্গি বলে এত যখন বিশ্বাস, তার মানে সুন্দরীর সাথে সব সেট হয়ে গেছে, তাই না? পরম বলে হ্যাঁ, আমাদের চিন্তা ভাবনা ভালো লাগা সব ম্যাচ হয়ে যাচ্ছে। এভাবে আমি আমার সোলমেটকে পাবো তা তো কখনো কল্পনাও করিনি। এই অ্যাপ আমার জীবন বদলে দিয়েছে। ওনাম মানে ফসল তোলার পূজার প্রস্তুতি চলছে। সুন্দরী দেখে পরম ধুতি পরতে পারছে না, তাই সুন্দরী গিয়ে তাকে ধুতি মানে মুন্ডু পরিয়ে দিয়ে বলে তোমাকে তো বেশ ভালোই মানিয়েছে। পরম আচমকা সুন্দরীকে টেনে আয়নার সামনে দাঁড়িয়ে বলে এখন আমাকে পারফেক্ট লাগছে। বেচারি সুন্দরী লজ্জা পেয়ে যায়। তখনই আমু ডাকলে সে লজ্জা পেয়ে চলে যায়। সবাই মন্দির দর্শনে বের হয়। পরমের নজর তো সুন্দরীর উপরই আটকে আছে। আমু বুঝতে পেরে সুন্দরীকে চিমটি কাটে। জাগ্গি
জাগি পরমকে জিজ্ঞেস করে সুন্দরীকে মনের কথা কখন বলবি। পরম সুযোগ পেয়ে সুন্দরীকে ডাক দেয়। অনেক সাহস নিয়ে কিছু বলতে গেলে ভিড়ের মধ্যে সুন্দরী কিছুই শুনতে পায় না। হঠাৎ সুন্দরী কি যেন দেখে খুশিতে দৌড় দেয়। পরম অবাক হয়ে পেছনে তাকিয়ে দেখে সুন্দরী একটা ছেলেকে জড়িয়ে ধরেছে। বেচারা পরমের মুখটা মলিন হয়ে যায়। সে কিছু বুঝেই উঠতে পারে না তার লাভ স্টোরিতে এ আবার কে এলো। সুন্দরী নায়ারকে বলে, আমাকে বলেননি কেন যে ও আসছে? নায়ার বলে, ভেনু তো আমাকেই বলেনি। ভেনু নামটা শুনতেই পরম বুঝতে পারে সেদিন মন্দিরে তারা এর কথাই বলছিল। ভেনুর সামনে সুন্দরী তো পরমকে পাত্তাই দেয় না। কিছুক্ষণ পর নায়ার সবাইকে উদ্দেশ্য করে বলে 10 দিন পরে ভেনু আর সুন্দরীর বিয়ে হবে। পরম তো এদের মালায়ালাম কিছুই বোঝে না। আমও হিন্দিতে পরমকে ট্রান্সলেট করে দেয়। বেচারা এসেছিল নিজের বিয়ে ঠিক করতে, কিন্তু এ কি হয়ে গেল। মন খারাপ করে পরম পুকুরে ঢিল ছুটতে থাকে। আমুকে ডেকে জিজ্ঞেস করে এই ভেনুটাকে আরো আচমকা কোথা থেকে আসলো আর কেনই বা আসলো। আমু বলে ভেনু হলো নায়ার কাকার ছেলে। সব কিছুতেই সে প্রথম হয়। পড়ালেখা, নাচ, কারাতে, সুইমিং সবকিছুতে সে একদম পারফেক্ট। এখন তো দিদির জন্য বেস্ট স্বামীও হবে। ছোটবেলা থেকেই ওরা খুব ভালো বন্ধু আর একে অপরকে পছন্দ করে। বড় হয়ে ভেনু ডক্টরি পড়তে গ্রামের বাইরে চলে যায় আর দিদি এখানেই থেকে যায়। দিদি এত ভালো নাচ পারে যে সবাই ভেবে নিয়েছিল সে কেরালার এই গ্রামের নাম উজ্জ্বল করবে। কিন্তু হঠাৎ বাবা মায়ের অ্যাক্সিডেন্টে দিদি একদম ভেঙে পড়ে আর দূরে থাকার কারণে ভেনু আর দিদির সম্পর্কের গভীরতাও কমে যায়। দিদি হোম স্টের গেস্টদের সামলাতে এত ব্যস্ত হয়ে পড়ে যে নিজের জন্য তার সময়ই ছিল না। তাই তার একাকিত্ব দূর করার জন্য আমি তার ফোন থেকে সকল ধরনের ডেটিং অ্যাপে ওর নাম দিয়ে অ্যাকাউন্ট খুলি, কিন্তু দিদি জেনে গেলে সব অ্যাপ ডিলিট করে দেয়। আর এভাবেই পরমের সাথে সুন্দরীর ম্যাচ হয়ে গিয়েছিল। তার মানে অ্যাপে দেওয়া সব তথ্য আমুর বানানো। আমু বলে আমি তো শুধু দিদিকে খুশি দেখতে চেয়েছিলাম। সব শোনার পর পরম বলে তাহলে আর কি করার, আমি গিয়ে ওদেরকে নতুন জীবনে শুভেচ্ছা দিয়ে আসি। খাবার বিলাতে বিলাতে পরম জিজ্ঞেস করে আমাকে তো সব আগে বলনি। সুন্দরী বলে ছোটবেলাতেই আমাদের বিয়ে ঠিক হয়ে যায়। মা আর নায়ার কাকা আমাদের বিয়ে ঠিক করে, তাই কি বা বলবো। পরম বলে জীবন তো তোমার, তাহলে সিদ্ধান্ত তো তোমার হওয়া উচিত। সুন্দরী চোখ বড় বড় করে তাকালে পরম বলে না মানে আমি তো আসলে তোমাদের কালচার জানি না, তাই জিজ্ঞেস করলাম। সুন্দরী পরমের নজরে দিয়ে বলে ও আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড, তাহলে সমস্যা কোথায়? পরম জিজ্ঞেস করে তুমি কি চাও? সুন্দরী বলে আমার মা চাইতো, যারা আমাকে ভালোবাসে তারাও এটাই চায়, তাহলে ভেনুই আমার জন্য ভালোই হবে। পরম বলে আমার প্রশ্ন কিন্তু এটা ছিল না। সুন্দরী কিছু না বলেই চলে যায়। ভেনু জিজ্ঞেস করে কি হয়েছে, তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? সুন্দরী বলে কিছুই না। ভেনু সুন্দরীকে পায়েল পরিয়ে দিয়ে বলে আসলে বিয়ের কথা আমিও জানতাম না, কিন্তু ছোটবেলায় মজার ছলে বলা কথা যদি সত্যি হয় তাহলে সমস্যা তো আর নেই। আমাকে সময় দাও, আমি তোমার আদর্শ স্বামী হয়ে দেখাবো। সুন্দরী ভেনুর সাথে হাঁটতে থাকে আর পরম মজনুর মতো তাদের পিছু করতে থাকে। জাগি বলে এভাবে চললে তো মেয়ে আর অ্যাপ দুটোই তোর হাতছাড়া হয়ে যাবে। পরম রাজকে কল দিয়ে বলে আমার সোলমেটের যদি অন্য কোনো সোলমেট হয়, সে যদি তার সাথে চলে যায় তাহলে কি হবে? রাজ বলে সোলমেট এভাবে হয় না, এটা তো মনের ব্যাপার, আর একজনের জন্য একজনই সোলমেট হয়। সে যদি অন্য কারোর সাথে চলে যায় তাহলে জীবনে কখনোই তুমি আর খুশি হতে পারবে না। পরম জাগিকে বলে সুন্দরীকে বোঝাতে হবে যে ও আমার সোলমেট। তখনই শুনতে পায় আগামীকাল গ্রামের এক গেমিং কম্পিটিশনের জন্য নায়ার গ্রামের কিছু মানুষকে উৎসাহ দিচ্ছে। তাদের সাথে সাথে পরমও স্লোগান দেয়। কম্পিটিশনের দিন পরম নায়ারকে খেলায় অংশ নেওয়ার কথা বললে নায়ার বলে তুমি কেন খেলতে চাচ্ছ? পরম বলে আমি এই গ্রামকে নিজের মনে করি, কিন্তু কেউ আমাকে আপন মনে করে না, তাই খেলা জিতে সবাইকে দেখাতে চাই। নায়ার বলে টুরিস্ট এই খেলায় অংশ নিতে পারবে না বলেই চলে যায়। জাগি পরমকে বলে আমও যদি তোকে রাখি পড়ায় তাহলে তুই ওর ভাই হয়ে যাবি। পরম বলে তখন ওর বড় বোন আমার কি হবে? বোকা কোথাকার। পার্বতী আসলে পরম বলে বোনকে তো পেয়ে গেছি। পার্বতীর ভাই হয়ে পরম এবার লিস্টে নাম লেখায়। ট্রাক স্যুট পরে রঙিন চশমা দিয়ে ময়দানে নামে। তার পাশেই বেনু দাঁড়ানো। প্রথম খেলা লেবু চামচে রেখে রিং পার করতে হবে, তাও আবার দুই হাতে বালতি নিয়ে ব্রিজের মতো উঁচু জায়গা পার হতে হবে। পরম ভেনু দুজনেই ভালো খেলছে, এটা দেখে সুন্দরী চেয়ার আপ করতে থাকে। বলদ পরম সুন্দরীর দিকে তাকাতে গিয়ে তার ব্যালেন্স হারিয়ে ভেনুকে নিয়ে উল্টে পড়ে। খেলা শেষে নায়ার রেগে পরমকে ঝাড়তে থাকে। নায়ার বলে তোমার জন্যই ভেনু হেরে গেছে, আগেই মানা করেছিলাম তুমি গ্রামের অতিথি,
তাই সেভাবেই থাকো, আর কোনো খেলায় তুমি অংশ নিবে না। পরমের এমন অপমানে সুন্দরীরও বেশ খারাপ লাগে। পুরো গ্রামের সামনে পরমকে অপমান করায় পরমের মনটা খারাপ হয়ে যায়। রাতে গ্রামের মেলায় সবাই কাঠপুতুলের খেলা দেখছে। পরম তখন মন খারাপ করে বসে আছে। এটা দেখে সুন্দরী এসে জিজ্ঞেস করে, তুমি কি আদেও বুঝতে পারছো যে এখানে কি দেখাচ্ছে? এটা হলো অসুর, যার নাম মহাবলী। সে অসুর হওয়া সত্ত্বেও তার রাজ্যের সবাই তাকে ভালোবাসতো। এটা মহারিষির একদম ভালো লাগে না, তাই সে বিষ্ণুর কাছে গিয়ে বলে অসুরকে শিক্ষা দিতে। তখন বিষ্ণু বাচ্চার রূপ ধারণ করে মহাবলীর কাছে 3 কদম জমি চায়। মহাবলী রাজি হলে 3 কদমের রাস্তা চলে। বাচ্চাটা এত বড় হয়ে যায় যে প্রথম কদমে ভূমি আর দ্বিতীয় কদমে পুরো আকাশ ছেয়ে যায়, বাকি থাকে তৃতীয় কদম। মহাবলী তার কথা রাখতে তার মাথায় গিয়ে দেয়। বিষ্ণু তার মাথায় পা দিয়ে অসুরকে পাতালে পাঠিয়ে দেয়। এটা আসলে পৌরাণিক গল্প যেখানে শিক্ষণীয় মেসেজ থাকে। মহাবলী অসুর হলেও সে তার ত্যাগের মাধ্যমে সবার মন জয় করেছিল। তখন থেকেই এই পূজা করা হয়, একদম তোমার মতো। পরম বলে, তাহলে তো আমি হেরে গিয়েও জিতে গিয়েছি, যাকে শাহরুখ খানের ভাষায় বাজিগর বলে। পরের দিন থেকেই পরম আর খেলায় অংশ নেয় না, কিন্তু স্পট বয় হিসাবে সবাইকে সাহায্য করে। কখনো পানি খাওয়ায়, সুন্দরীর গাছটা পড়ে গেলে তা লাগিয়ে দেয়, ভেনুর মাসেলে ব্যথা করলে মাসাজ করে দেয়। ভেনু সবগুলো খেলায় এক এক করে জিততে থাকে। পরমের এমন উদারতা দেখে সুন্দরী মুগ্ধ হয়ে যায়। সুন্দরী ক্লাসিক্যাল ডান্সের পর্ব আসলে পরম সুন্দরীকে উৎসাহ দিতে চায়, কিন্তু সেখানেও ভেনু এসে তাদের দুজনের মোমেন্টটাই নষ্ট করে দেয়। সুন্দরীর ডান্স শুরু হয়, পরম একবার সুন্দরীকে দেখে তো আর একবার ভেনুকে। নাচ শেষে সবাই সুন্দরীর প্রশংসা করে। বাসায় ফেরার সময় পরম দৌড়ে এসে সুন্দরীকে বলে, তুমি তো একদম মোহিনীর মতো নাচ করেছ। ঠিক তখনই বৃষ্টি শুরু হলে সুন্দরী দৌড়ে বাস স্টপের নিচে দাঁড়ায়। পরম বৃষ্টিতে ভিজে এসে সুন্দরীকে টেনে নামিয়ে নাচতে শুরু করে। সুন্দরী বলে, তুমি আসলে কি করতে চাচ্ছ আমি ভালো করে বুঝতে পারছি, তবে এসব বন্ধ করো। পরম বলে, আমি তো জানি তুমি এত সহজে পড়বে না। সুন্দরী একদম স্তব্ধ হয়ে যায়। ঠিক তখনই সেখানে ভেনু তার গাড়ি নিয়ে আসে। না, এই লোক সব সময় অসময়ে চলে আসে। সুন্দরী দৌড়ে গাড়িতে ওঠে। পরম কি আর সুন্দরীকে ভেনুর সাথে একা ছাড়বে? তাই সেও গাড়িতে উঠে বসে। পরের দিন সকালে পরমের বাবা ভিডিও কল দিয়ে বলে, আর মাত্র 3 দিন বাকি, তোর সেই সোলমেটের সাথে কবে পরিচয় করাবি? পরম বলে, তুমি শুধু তোমার ওয়াদা মনে রেখো, আমি আমার সোলমেটকে পেয়ে গেছি। বাবা অনেক খুশি হয়ে যায়। পরম বলে, তুমি তো আমাকে বিশ্বাস করো না, তাই আমার স্টক বিক্রি করে কিছু টাকা দিয়ে দিয়েছি। বাবা রেগে বলে, 1 টাকাও কোনোদিন উপার্জন করেছিস? তাহলে সেটা তোর টাকা কিভাবে হলো? আমাকে এখনই ঠিকানা দে, আমি টাকা উদ্ধার করে আনবো। পরম বলে, তুমি শুধু একবার দেখোই না যে আমি কি করি, বলেই কল কেটে দেয়। সুন্দরী এসে পরমকে জিজ্ঞেস করে, আমার আশীর্বাদে তুমি আসবে তো? পরম বলে, অবশ্যই, তোমার আশীর্বাদ আমি ছাড়া কিভাবে হবে? রাতে প্রোগ্রামে পরম আর জাগি বেশ ভাব নিয়ে কালো পাঞ্জাবি পরে আসে। ভেনু কাঁধে হাত রেখে বলে, তুমি এসেছো, অনেক ভালো করেছো বন্ধু। পরম কাঁধ থেকে হাত সরিয়ে বলে, আমি তোমার বন্ধু না, বরং আমি তোমার ভাই। নাচতে হবে ভেবে ভেনু একটু ভয় করছে। পরম বলে, তোমার ভাই থাকতে কিসের চিন্তা? সুন্দরী আসলে পরম গানের তালে নাচ শুরু করে দেয়। মাঝ থেকে জাগি, ভেনু আর নায়ার একে একে প্রায় সবাইকেই ড্রিঙ্কস করিয়ে দেয়। মাতাল হয়ে পুরো গ্রাম নেশার ঘরে ঝুলছে। তখনই একজনের ধুতি টানা নিয়ে মারামারি শুরু হয়ে যায়। বিয়ে বাড়ির আমেজ পরিবর্তন হয়ে যুদ্ধের ময়দান হয়ে যায়। একজন ড্রিঙ্কসের বোতল ভেনুকে মারতে গেলে পরম তাকে সরিয়ে নেয় আর বোতল গিয়ে লাগে কেনেডির মাথায়। বেচারা তো সেখানেই অজ্ঞান হয়ে যায়। পরম বলে, একে হাসপাতালে নিতে হবে, গাড়িতে গেলে দেরি হয়ে যাবে, তাই বোটে করেই রওনা দেয়। নায়ার মাতাল হয়ে দুলছে, তাই বোটও হেলতে দুলতে থাকে। নেশার ঘরে সে আচমকাই ধপাস করে শুয়ে পড়ে। পরম এবার না পেরে নিজেই বৈঠা নিয়ে চালানো শুরু করে। পরমের মনে পড়ে সুন্দরী বলেছিল নৌকা তালের সাথে চলে। পরম সেইভাবেই বলে, নৌকা একটা তালে চালাতে হয়, না হলে জীবনের মতো নৌকাও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ন্যান্সি তো পরমের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলে, এই জন্যই তো তুমি আমার হিরো। আর সুন্দরী মুচকি হাসতে থাকে, কিন্তু ন্যান্সির এসব তাল দেখে তার বেশ হিংসা হয়। কেনেডি উল্টাপাল্টা বকতেই থাকে। ন্যান্সি এসে তার মাজায় মোটা সিরিঞ্জ দিয়ে পেইন কিলার দিয়ে দেয়। পরম বের হয়ে যেতে গেলে ন্যান্সি তার সাথে ফ্লার্টিং করা শুরু করে দেয়। পরম তার থেকে পিছু ছাড়িয়ে বের হতেই যাবে, তখনই সুন্দরী এসে এই দৃশ্য দেখে লজ্জা পেয়ে বের হয়ে যায়। পরম দৌড়ে এসে বলে, তুমি যা ভাবছো সেটা আসলেই তাই, তবে সেটা ন্যান্সির তরফ থেকে, আমার তরফ থেকে না। সুন্দরী বিরক্ত হয়ে বলে, তোমার যা করার তুমি করো, আমার পিছনে কেন পড়েছো? তোমার
তোমাকে ভেনু খুঁজছিল, তাই আমি ডাকতে এসেছিলাম বলেই চলে যায়। তখনই পেছন থেকে ভেনু এসে বলে, তোমাদের ওখানে কি সবাইকে এমনি এমনি ভাই বলে নাকি? দেখো, তুমি আমাকে ভাই বলেছো আর আমি তোমাকে মন থেকে ভাই মেনে নিয়েছি। আর এটাও জানি যে পুরো গ্রামের ছেলে সুন্দরীকে পছন্দ করে, কারণ সে তো এমনই। তুমি ওকে পছন্দ করো, তাই না? পরম ঘাবড়ে বলে, আরে না। ভেনু বলে, যাই হোক, তোমার জন্য কিন্তু কেনেডি ইনজোর হয়ে গেছে, তাই বোর্ড কম্পিটিশনে তুমি আমার সাথেই নৌকা চালাবে। নায়ার এসে বলে, তুমি এখন আর অতিথি নেই, এখন থেকে তুমি আমাদেরই একজন। পরম যেন হাফ ছেড়ে বাঁচে। সকাল সকাল সুন্দরীকে এতটা চিন্তায় দেখে আমু জিজ্ঞেস করে, তোমার আবার কি হয়েছে? সুন্দরী বাহানা করে বলে, এই দুইটা শাড়ির মধ্যে কোনটা পরবো বুঝতেই পারছি না। আমু বড়দের মতো করে বলে, বুঝেছি। একদিকে ভেনু, যে সব দিক থেকে পারফেক্ট, হ্যান্ডসাম, নম্র ভদ্র একটা ছেলে, আর অপরদিকে পরম, যে খুবই বিরক্তিকর। সুন্দরী বলে, ঠিকই বলেছিস। হঠাৎ তার হুঁশ ফিরতেই বলে, তুই এসব কি বলছিস? বোনকে জ্বালাতে আমু বলে, ন্যান্সি আর পরমের চক্কর চলছে, তাই না? সুন্দরী ঘাবড়ে বলে, যা খুশি করুক, তাতে আমার কি? আমু বলে, তুমি নিজেকে মিথ্যা বলতে পারবে, কিন্তু আমাকে বলতে পারবে না। তোমার চেহারায় তো সব সাফ সাফ দেখা যাচ্ছে, এত ভাবার কি আছে? নিজেকে সত্যিটা বলে দাও। সুন্দরী ঘাবড়ে বলে, কি বলবো আমি? মা আর নায়ার কাকার ওয়াদা আমি ভাঙতে পারবো না। আর ভেনু, তার তো মনটাই ভেঙে যাবে। ভেনুকে সে ছোটবেলা থেকেই চিনি, আর পরম, তাকে তো আমি জানিই না। কিভাবে বোঝাবো যে ভেনুর সাথে সব দিন বাকি দিনের মতোই মনে হয়, কিন্তু পরমের সাথে সব কেমন যেন জাদু মাখা মনে হয়। মনে হয় আমি এক অন্য দুনিয়ায় আছি। ছি ছি, আমি এসব কি বলছি? বলেই মুখ চেপে নিজের উপরে রাগ করতে থাকে। আমু বলে, দিদি, তুমি সবাইকে খুশি রাখতে চাও, কিন্তু এটা তখনই সম্ভব যখন তুমি নিজেকে খুশি রাখবে। আর নিজের সুখকে খুঁজে নেওয়া কোনো অন্যায় না। এত জটিল একটা বিষয়কে আমু এত সহজ কথায় সমাধান করে দেওয়ায় সুন্দরী আমুকে জড়িয়ে ধরে। পরম এদিকে চিল মুড়িয়ে নিচে আসতেই দেখে বাবা এসেছে। বাবা এসে ছেলের এত পরিবর্তন দেখে বলে, বাহ, আমার ছেলে তো গর্বে আমার নাক উঁচু করে দিয়েছে। অ্যাপের ব্যবসা তো আকাশ চুম্বী সফলতা পেয়েছে, এমনকি তুই তোর জন্য সোলমেটও পেয়ে গেছিস। আহ, আমার সিংহ, আয়, তোকে একটু জড়িয়ে ধরি। পরম বাবার কাছে আসতেই বাবা তার পিঠের উপরে জোরে জোরে কয়টা তাল ফেলায়। পরম তো কিছুই বুঝে উঠতে পারে না। বাবা রেগে বলে, ছোটবেলায় যদি এমন মার মারতাম তাহলে আমাকে আজ এই দিন দেখতে হতো না। তোর ওই রাজ কোনো বিজনেসম্যান না, বরং সে একটা ধোঁকাবাজ। সে তোর সব টাকা নিয়ে পালিয়ে গেছে। পরম দ্রুত তাকে কল দিয়ে দেখে তার সব নম্বর বন্ধ, এমনকি অ্যাপটাও নেই। পরমের তো পুরো দুনিয়াটাই উল্টে যায়। অ্যাপ সত্যি না হলে সুন্দরীও তার সোলমেট না, তাহলে এখন কি হবে? বাবা রেগে বলে, টাকা তো হারিয়েছিসই, এখন এতটা নিচে নেমে গেছিস যে একটা মেয়ের অনুভূতি নিয়েও তুই খেলছিস। তুই আসলে একটা ধোঁকাবাজ। পরম নিজেকে কিছুটা শান্ত করে বলে, অ্যাপ যদি মিথ্যা হয় তাহলে সুন্দরীর জন্য আমার অনুভূতি সেটাও কি মিথ্যা? আমি ওকে ভালোবাসি না? বাবা রেগে বলে, নিজে তো কনফিউজ, এখন ওই মেয়েটাকেও কনফিউজ করবি, আর তোর জন্য 3টা জীবন উলটপালট হয়ে যাবে। তুই এখনই আমার সাথে যাবি, আর যাওয়ার আগে ওই মেয়েটাকে সব সত্যি বলবি। তখনই সুন্দরী হাসতে হাসতে তার মনের কথা বলতে পরমের কাছে এসে তার বাবাকে দেখতেই প্রণাম করে। পরম ইশারা করতেই বাবা বুঝে যায় এটাই সেই মেয়ে। বাবা খুশি হয়ে বলে, তুমি তো প্রথম দেখায় আমার মনটাই জিতে নিয়েছো। যা পরম, তুই নাকি কিছু একটা বলবি? সুন্দরী বলে, আমিও কিছু বলতে চাই। দুইজন আলাদা কথা বলতে আসলে পরম বলে, আসলে আমি এখানের কালচার বা সৌন্দর্য কিছুই দেখতে আসিনি। আমি পেশায় একজন ইনভেস্টর। এক ধোঁকাবাজ তার অ্যাপের আইডিয়া নিয়ে আসলে আমি ওই অ্যাপ ব্যবহার করে জানতে পারি তুমি আমার সোলমেট। এরপরেই তোমার লোকেশন পেয়ে আমি এখানে আসি। এর আগেও অনেক বিজনেসে ইনভেস্ট করে ব্যর্থ হয়েছি, তাই আমি এবার বাবাকে প্রমাণ করতে চেয়েছিলাম যে এই অ্যাপ দুনিয়া বদলে দিবে। নিজেকে প্রমাণ করতে পারলে তবেই সে আমার ব্যবসায় ইনভেস্ট করত। আজই জানতে পেরেছি যে ওই অ্যাপ নকল, এমনকি তার ডেটা, অ্যালগোরিদম সব মিথ্যা। এই অ্যাপে আমি আমার সব ইনভেস্টমেন্ট হারিয়ে ফেলেছি। পরমের সত্য জেনে সুন্দরীর চোখ ছল ছল করে ওঠে। মানে এতদিন পরম যা করেছে সবটাই তাহলে মিথ্যা? পরম বলে, তোমাকে জানার পর থেকে আমার সত্যিই মনে হয়েছে যে তুমিই আমার সোলমেট। আর কিছু বলতেই যাবে সুন্দরী রেগে বলে, অনেক হয়েছে, আপনারা এখন এখান থেকে চলে গেলেই ভালো হয়। সুন্দরীর চোখের পানি দেখে পরম চুপচাপ সেখান থেকে চলে আসে। একবার পেছনে তাকিয়ে দেখে যে সুন্দরী তাকে আটকায় কিনা, কিন্তু সুন্দরী তখন নীরবে তার চোখের পানি ফেলছে। রুমে সেই সব গোছাতে
বোঝাতে জাগ্গিকে বলে চল আমরা চলে যাই। জাগ্গি বলে তুই হয়তো কনফিউজ, কিন্তু আমি পার্বতীকে মন থেকে ভালোবাসি, তাই ওকে ছেড়ে যেতে পারবো না। সরি বন্ধু, বাকি পথ তোকে একাই যেতে হবে। পরম মন খারাপ করে বাবার সাথে বের হয়। গ্রামের সবাই তখন মজা করতে করতে সেখানে এসে পরমকে দেখলে ভানু এসে বলে আরে কয়দিন পরেই তো নৌকার প্রতিযোগিতা, আর তুমি কোথায় যাচ্ছ? পরম বলে আসলে জরুরি কাজ আছে, দেখো আমার বাবা আমাকে নিতে এসেছে। বেনু বাবাকে বুঝিয়ে বলে আসলে আমাদের গ্রামের তরফ থেকে আমরা নৌকার প্রতিযোগিতায় নামবো, পরমও আমাদের সাথেই যাবে, আপনি কি কয়েকটা দিন অপেক্ষা করতে পারবেন না? বাবা পরমকে সাইডে নিয়ে বলে সারা জীবন তো আমার টাকা ডুবিয়েছিস, এখন কি এদের নৌকাও ডুবাবি? বলে আচমকা সবাইকে বলে এই রেস তো আমরাই জিতবো, দেখে নিয়েন, পরম এবারের ট্রফি আপনাদের হাতে তুলে দিবে। পরম তো চিন্তায় পড়ে যায়, না জানি এবার কি হবে। পরের দিন ধুমধাম করে বেনু আর সুন্দরীর ডালা বদল আর মেহেদির অনুষ্ঠান হয়। পরমকে বেনুর সাথে আসতে দেখে সুন্দরীর মুখটা মলিন হয়ে যায়। অনুষ্ঠান শেষে সবাই একসাথে নাচতে থাকে। পরম চুপচাপ তাদের দেখতে থাকে, আর সহ্য করতে না পেরে সেখান থেকে চলে যায়। পরমের মনের কষ্ট বাবা আর সুন্দরী ঠিকই বুঝতে পারে। পরম বাইরে আসতেই লক্ষ্য করে সুন্দরী বেলকনিতে দাঁড়িয়ে আছে। তাকে দেখতেই সে অন্যদিকে ফিরে তাকিয়ে থাকে। পরের দিন যথারীতি নৌকা বাইচ শুরু হয়। পরম মন খারাপ করে ধীরে ধীরে বৈঠা চালায়। জাগ্গি বলে আরে এসব কি করছিস, সবাই তো এগিয়ে গেছে, এভাবে চললে আমরা হেরে যাব। হঠাৎ পরমের নজর সুন্দরীর উপরে পড়তেই দেখে সুন্দরী মন খারাপ করে দাঁড়িয়ে আছে। সুন্দরীর মুখে হাসি ফোটাতে সাথে সাথেই জোরে জোরে গান গাইতে শুরু করে। তার সাথে সবাই গানের সুর তুলে সেই তালেই বৈঠা চালায়। ধীরে ধীরে তাদের নৌকা এগিয়ে যায়। সুন্দরী গিয়ে হাসতে দেখে পরমের মনোবল আরো বেড়ে যায়। গানের তালে সবাইকে নিয়ে নৌকা সবার আগে গিয়ে বর্ডার পার করে। ব্যাস, তারা সবাই জিতে যায়। ট্রফি পেয়ে সবাই আনন্দে উল্লাস করতে থাকে। বেনু দৌড়ে গিয়ে সুন্দরীকে জড়িয়ে ধরলে পরমের মুখটা মলিন হয়ে যায়। সুন্দরী তার মন খারাপ ঠিকই বুঝতে পারে। পরের দিন এয়ারপোর্টে বাবা বলে মুখ এমন ভাবে মলিন করে রেখেছিস যে কেউ বুঝে যাবে যে তুই সুন্দরীকে সত্যিই ভালোবাসিস, তাহলে এই বলি কার জন্য দিচ্ছিস? পরম বলে আরে তুমিই তো বললে 3টা জীবন নাকি নষ্ট হয়ে যাবে, এখন আবার এই কথা বলছো? তুমি আসলে আমাকে কনফিউজ করে রেখেছো, আর তাছাড়াও এখন অনেক দেরি হয়ে গেছে। বাবা হতবাক হয়ে বলে সারা জীবন তো আমার একটা কথাও শুনিসনি, এখন হঠাৎ ভালো ছেলে হওয়ার কি মানে? জীবনটা তোর, ভালোবাসা তোর, তাহলে আমার কথা কেন শুনবি? তোদের জেনারেশনের সমস্যাই এটা, নিজের অনুভূতি থেকে তোরা টেকনোলজিতে বেশি বিশ্বাস করিস। অ্যাপ নকল হলেও কি হয়েছে, তুই তোর আসল সোলমেটকে খুঁজে পেয়েছিস। একবার ওই প্লেনে উঠলে বিয়ে হওয়ার পরই তুই নামবি, তাই দেরি না করে গিয়ে বিয়েটা আটকা। বাবার সম্মতি পেয়ে গেছে, আর কি লাগে। একবারে পিওর কেয়ালার শ্বাস দিয়ে মুন্ডু আর কুর্তা পরে বিয়ে বাড়ি চলে আসে। মেইন দরজা দিয়ে গেলে তো কেউ তাকে সুন্দরীর কাছে যেতেই দিবে না, তাই উপায় না পেয়ে দড়ি দিয়ে ডাব গাছে বান্দরের মতো ঝুলতে ঝুলতে উঠে দেখে সুন্দরী মন খারাপ করে তার আর পরমের সব ছবি ডিলিট করছে। পরম বলে আহা ওই ছবিটা তো সুন্দর হয়েছে, তাহলে ডিলিট করছো কেন? সুন্দরী হতবাক হয়ে জিজ্ঞেস করে আরে তুমি এখানে এভাবে কি করছো? পরম বলে জীবনে যতটা ভুল করার ছিল তার থেকেও বেশি ভুল করে ফেলেছি, দয়া করে আমাকে এবার মাফ করে দাও। নিজের মনের কথা শুনো, তুমি যখন নাচো তোমার যেমন আনন্দ হয়, যখন আমি তোমাকে দেখি আমার ঠিক তেমনই আনন্দ হয়। সুন্দরী বলে মনকে বিশ্বাস করে তোমার কাছে এসেছিলাম, কিন্তু আমার সেই মনটাকে তুমি ভেঙে দিয়েছো। তাছাড়াও তোমার আমার সবকিছু আলাদা, আমাদের ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, আমাদের দুজনের কোনো মিল নেই। পরম কাঁদো কাঁদো গলায় বলে সারা জীবন ডেটা, অ্যাপ আর অ্যালগোরিদমের ভরসায় বেঁচেছি। এমন এক দুনিয়ায় হারিয়ে গিয়েছিলাম যেখানে সবাই নামের বন্ধু হলেও আমি খুব একা ছিলাম। তুমি আমাকে সত্যিকারের ভালোবাসার মানে বুঝিয়েছো। তোমাকে ছাড়া আমি তো আমার জীবন কল্পনাই করতে পারছি না। সত্যি তোমাকে অনেক ভালোবাসি। পাশ থেকে এসব শুনে নায়ার রেগে বলে গাছের বান্দরের মতো ঝুলে তুই আমার ছেলের হবু বউকে ভাগিয়ে নিতে এসেছিস। বলে তার দিকে বোতল ছুঁড়ে মারলে বেচারা পরম একদম নিচে গিয়ে পড়ে। ব্যাস, সাথে সাথেই কেনেডির দলের ছেলেরা তাকে মারতে আসে। জাগ্গি তাদেরকে মারতে মারতে বলে আমি এদেরকে সামলাচ্ছি, তুই তোর ভালোবাসার নৌকা বাঁচা। আর বাবা সে তো মিষ্টি খেয়ে এসব এনজয় করছে। আজব এক পরিবার। পরম কোন রকমে নায়ার আর তার লোকদের বোকা বানিয়ে সুন্দরীর কাছে এসে বলে কই
উত্তর তো দিলে না। সুন্দরী রেগে বলে, পুরো বিয়ে বাড়ি মাথায় করে তুমি এখন কি জানতে চাচ্ছ? তোমার মতো বলো তো আমি দ্বিতীয়টা দেখিনি। একটা অ্যাপের কথা শুনে এত দূরে চলে এসেছো। পরম বলে, তা তুমি কি করছো? গ্রামের লোক চায় তাই তুমি বেনুকে বিয়ে করছো, সেটা কি পাগলামি না? একবার আমার চোখের দিকে তাকাও, দেখবে এই চোখে শুধু তুমিই আছো। সুন্দরী বলে, আরে আমি তোমার সামনে দাঁড়ানো, আমাকে দেখবো এটাই স্বাভাবিক, এইটা কিছু হইল? পরম কোন রকমে তাকে চুপ করিয়ে বলে, তুমি শুধু একবার চোখ বুঝে দেখো তুমি কাকে দেখতে পাও। সুন্দরী রেগে চোখ বুঝে নামটা বলতেই যাবে, তখনই বেনু এসে জিজ্ঞেস করে, এখানে কি হচ্ছে? পরম রেগে বলে, সব সময় ভুল সময় আসা কি তোদের বংশীয় রোগ নাকি? দেখ, তোকে আমি মন থেকে ভাই মেনেছি, কিন্তু সুন্দরীকে ভাবি মানতে পারবো না। বেনু তো কিছুই বোঝে না। তখনই নিচ থেকে সবাই চাকু দাও যে যা পায় তাই মারতে থাকে। সুন্দরী পরমকে বলে, তুমি পালিয়ে যাও। আর পরম সুন্দরীর কাছে উত্তর জানতে চায়। তখনই নিচ থেকে কিছু লোক এসে পরমকে ধরলে পরম বলে, এখন তো আমি যাচ্ছি, তবে মনে রেখো তোমাকে আমি আমার স্ত্রী বানিয়ে তবেই এই গ্রাম থেকে যাব। সবাই পরমকে টেনে নিয়ে যায় আর সুন্দরী মুগ্ধ হয়ে তাকেই দেখতে থাকে। সুন্দরীর এই চাহনি দেখে বেনুর আর কিছুই বুঝতে বাকি থাকে না। সুন্দরী বেনুকে কিছু বলার আগেই বেনু বলে, আমি তোমাকে সত্যি ভালোবাসি, তাই আমি চাই তুমি তোমার মনের কথা শোনো, কারণ জীবনটা তোমার। কারো কথা শুনে আমাকে বিয়ে করে কেন আফসোস করবে? এত বছরেও আমরা কখনোই এভাবে ঝগড়া করিনি, আর ভালোবাসায় ঝগড়া না থাকলে সেটা কি আদেও ভালোবাসা? এদিকে পরম এদের কোন রকমে বোকা বানিয়ে প্রাণপণে ছুটতে থাকে। তার এই দৌড়ানোর চক্করে পুরো গ্রাম তার পেছনে পড়ে যায়। নদীর পাড়ে চলে আসায় আর কোনো পথ না দেখে সোজা গিয়ে পানিতে ঝাঁপ দেয়। হাবুডুবু খেয়ে উপরে তাকাতেই দেখে তার সুন্দরী তার জন্য ঝুপড়ি নৌকা নিয়ে এসেছে। নায়রের তো এসব দেখে প্রচন্ড রাগ হয়। বেনু তাকে কোনো রকমে বুঝিয়ে ঠান্ডা করে। সুন্দরী পরমকে নৌকায় উঠিয়ে তার এই হাল দেখে হো হো করে হাসতে থাকে। পরম অবাক হয়ে বলে, পুরো গ্রাম আমার জানের পেছনে পড়ে আছে আর তুমি হাসছো? সুন্দরী বলে, ওদেরকে কিভাবে ঠান্ডা করতে হবে আমি জানি, বলেই সবার সামনে পরমকে জড়িয়ে ধরে। ব্যাস, এভাবেই পরম তার সোলমেটকে পেতে জয় করেছিল পুরো একটা গ্রামের সবার মন। আর ভালোবাসায় একটু পাগলামি না থাকলে হয় নাকি? আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।